বহিষ্কারেও বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না বিএনপি। অর্ধ শতাধিক আসনে বড় চ্যালেঞ্জ। জামায়াত সহ 11 দলীয় জোট আসনে সমঝোতার টানাপোড়েন। ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত। পঞ্চম দিনের আপিল শুনানি চলছে ইসিতে। ভোট পর্যবেক্ষণে 17 জানুয়ারি থেকে মাঠে থাকবে ইউর দল। একদিন আগে বা পরে নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার। 92 বছর আগে মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। এখনো সেতু নিরাপত্তার দাবি প্রশাসনের। নতুন সেতু পরিকল্পনাধীন। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের। নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা। এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার। দেখার সুযোগ পাবেন নির্বাচিত দর্শকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা। দলীয় মনোনয়নের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো বিদ্রোহীদের কারণে একের পর এক আসনে বিভক্তির মুখে পড়ছে দলটি। বহিষ্কার, আলোচনা ও কঠোর বার্তা সত্ত্বেও থামছে না বিদ্রোহ। বরং ভোট ভাগ হওয়ার শঙ্কাই বিএনপির সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী তুষার ইসলাম। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির ভেতরে সংকট ততই প্রকাশ্য হচ্ছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহীদের বহিষ্কার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না দলটি। কেন্দ্রীয়ভাবে একাধিক আলোচনা, মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ও কঠোর বার্তা সবকিছু সত্ত্বেও বিদ্রোহের আগুন নিভছে না। বরং প্রায় অর্ধশতাধিক আসনে এই বিদ্রোহ হয়ে উঠছে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। দলীয় সূত্র বলছে, অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও যাচাই বাছাইয়ে কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে, তবুও সংখ্যাটা দলকে স্পষ্ট অস্বস্তিতে ফেলেছে। অনেক জায়গায় দলীয় প্রার্থী মাঠে নামার আগেই নিজের দলের আরেক প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে বিএনপিকে। ঢাকা 12 আসনের ঘটনা এই বিদ্রোহের প্রতীক। মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব প্রথমে দলীয় মনোনয়ন পেলেও পরে জোটের স্বার্থে আসনটি ছেড়ে দেয়া হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে। ক্ষুব্ধ নীরব তখনই স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামার ঘোষণা দেন। তার ভাষায়, এটি দলের নয়, জনগণের নির্বাচন। জনগণের চাপেই তিনি প্রার্থী। এমন চিত্র শুধু রাজধানীতেই নয়, পটুয়াখালী 3 সহ বিভিন্ন আসনে জোট সঙ্গীদের প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্য বিরোধ দেখা যাচ্ছে। বহিষ্কৃত অনেক নেতা বলছেন, জনগণের সমর্থন উপেক্ষা করে রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব নয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোমধ্যেই 9 জন নেতাকে বহিষ্কার করে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের আব্দুল খালেক ছাড়া উল্লেখযোগ্য কোনো বিদ্রোহী সমঝোতার পথে হাঁটেননি। পরিস্থিতি সামাল দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই বিদ্রোহীদের সঙ্গে কথা বলছেন। কিছু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রার্থী সরে দাঁড়ালেও হেভিওয়েট নেতারা এখনো অনড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, 20 জানুয়ারির আগেই সংকট কাটবে। তবুও বাস্তবতা হলো, বিদ্রোহীদের কারণে ভোট ভাগ হওয়ার আশঙ্কা বড় আকার নিয়েছে বিএনপির জন্য। এখন প্রশ্ন হলো, এই অভ্যন্তরীণ বিদ্রোহ সামলে শেষ পর্যন্ত বিএনপি কি ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে থাকতে পারবে, নাকি ঘরের শত্রুই হয়ে উঠবে সবচেয়ে বড় বাধা? তুষার ইসলাম, জাগো নিউজ। জামায়াত সহ 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর 2:15 জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে বুধবার বিকেল 4:30টায়
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়। এছাড়াও মঙ্গলবার দিবাগত রাত 1টায় 11 দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত 11 দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বুধবার বিকেল 4:30 এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায় 14 জানুয়ারি বেলা 11টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে। এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের শুনানির পঞ্চম দিন আজ। বুধবার সকাল 10টায় শুরু হয়েছে এই আপিল শুনানি, চলবে বিকেল 5টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ইসিতে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। আজ শুনানির জন্য 281 থেকে 380 নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়। এসব আপিল আবেদনের শুনানি শুরু হয় গত শনিবার থেকে। প্রথম দিনে 51 জন প্রার্থিতা ফিরে পান। পরদিন রোববার 57 জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়। গতকাল সোমবার 41 জন প্রার্থিতা ফিরে পান আর গতকাল 53 জনের আপিল মঞ্জুর হয়। সব মিলিয়ে 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে। আগামী 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মার্সেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন। তারা জানিয়েছেন 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, একদিন আগেও না, একদিন পরেও না, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক 2 জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গাম্বিস ও মোর্স ট্র্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তারা দুজনই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বৈঠককালে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন হবে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা হবে। নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গাজীপুরের টঙ্গীতে 2টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের 2টি কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছে। তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় ও কারখানা সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রোববার সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন শুরু করেন। আন্দোলনের মধ্যে হঠাৎ বুধবার সকালে একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তবে কী কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়মনসিংহে আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। এতে 29 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় আরও 150 জনকে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজমুস সাকিব বলেন, পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 140 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। পরে রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকায় 6 জনকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়েছিল। লালমনিরহাট ও রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর উপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহাসিক তিস্তা রেল সেতু। 1834 সালে নির্মিত এই সেতুর মেয়াদ ছিল 100 বছর, কিন্তু 92 বছর আগেই এর নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবুও এখনো প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে চলছে 18টি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এদিকে প্রশাসন বলছে এখনো সেতু নিরাপদ, তবে নতুন সেতু পরিকল্পনাধীন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের তিস্তা রেল সেতু ব্রিটিশ আমলে নির্মিত, 192 বছর পেরিয়েছে। একসময় এটি রেল ও সড়ক উভয় যোগাযোগের জন্য ব্যবহার হতো। 2012 সালে নতুন তিস্তা সড়ক সেতু চালু হওয়ার পর এটি শুধু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে সেতুর কাঠের স্লিপার পচে নষ্ট, কিছু জায়গায় নেই নাট বল্টু, ফলে ঝুঁকিতে পড়েছে যাতায়াত ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ফাটল ধরা দিলে সাময়িকভাবে ঝালাই করা হয়। সেতুর ওই নাজুক অবস্থার মধ্যে ট্রেন চলাচল আতঙ্ক সৃষ্টি করছে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থা, তবুও প্রতিদিন পারাপার হচ্ছে ট্রেন। দ্রুত মেরামতের দাবি জানান তারা। আমরা চাচ্ছি যে এটি যেহেতু ইতিহাস, ঐতিহ্য এবং লালমনিরহাটের প্রাণকেন্দ্র, মানে যাতায়াতের একটা প্রাণকেন্দ্র হিসেবে যে রেলের যে একটা বিশেষ খাত হিসেবে আছে, এটা আমরা চলমান রাখতে যাচ্ছি। 85 বছর বয়সী সুয়াদ আলী স্মৃতিচারণ করে বলেন, আমার জন্মের আগে ব্রিটিশ সরকার এটি তৈরি করেছে। মেয়াদ শেষ হলেও যদি ঠিকমতো সংস্কার হয়, হয়তো আরো 10 বছর চালানো যাবে। আমার বোধ হয়েছে যে আমি দেখি, কিন্তু অন্তত 100 বছর হয়ে গেছে। মেরামত করলে আরো 10 বছর যাইবে। তোমার ব্রিটিশের কাজ খুব ভালো। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেছেন, ভারী ট্রেন চলাচলের সময় কিছু ঝাঁকুনি স্বাভাবিক। নিয়মিত সংস্কার হচ্ছে এবং প্রতি বছর পূর্ণাঙ্গ পরিদর্শন করা হয়। নতুন রেল সেতু নির্মাণের পরিকল্পনা আছে। আমাদের প্রতি বছর একটা ইন্সপেকশন হয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি পুরো বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে একটা ইন্সপেকশন করেন। ইন্সপেকশন করার পরে উনি সিদ্ধান্ত দেন যে এই ব্রিজটা কী পর্যায়ে আছে, এটা কি যাত্রী সাধারণের জন্য নিরাপদ বা অনিরাপদ। ওনার ওই ইন্সপেকশনের ভিত্তিতে আমরা আবার ইন্সপেকশন করি। আমরা দেখে তারপরে এটা নিরাপদ থাকলে সে যাত্রী চলাচলের জন্য আমরা নিশ্চয়তা প্রদান করে থাকি। আপনারা এটাও জেনে থাকবেন যে কোনো ব্রিজই, আমাদের ঝুঁকিপূর্ণ কোনো ব্রিজই আমরা ওইভাবে রাখি না যেটা রাখলে পারে যাত্রীদের জন্য অনিরাপদ হবে। তো এই ক্ষেত্রে তিস্তা ব্রিজ এখনও নিরাপদ, তবে আমাদের নতুন করে পরিকল্পনা আসছে। আপনারা জানেন যে দোয়েল গেজ হবে, ব্রড গেজ কনভার্সন হবে, তখন আমাদের রেল সেতুগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। 92 বছরের পুরনো তিস্তা রেল সেতু ঝুঁকিপূর্ণ, তবে ট্রেন চলাচল থেমে নেই। স্থানীয়দের আতঙ্ক, সরকারের নতুন নির্মাণ পরিকল্পনার গল্প বলছে ইতিহাসের সাক্ষী এই সেতু। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজবাড়ীর উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত উড়াকান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে ওঠে কুমিরটি। এদিকে নদী তীরবর্তী ওই এলাকায় জনবসতি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎ কুমিরের দেখা মেলায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ফলে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না। অপরদিকে নদীতে কুমির ভেসে ওঠার খবরে নদী পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। এই বিষয়ে রাজবাড়ীর সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাইদুর রহমান বলেন, কুমির দেখা যাওয়ার বিষয়টি জেনে ওই স্থানের লোক পাঠানো হয়েছে। সরেজমিনে গিয়ে সত্যতা পেলে খুলনা বন্যপ্রাণী ইউনিটকে জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কালকে আমরা এখানে কুমির দেখছিলাম, আমাদের খুব ভয় করতেছে। সেই দিন আমরা এখানে হাত মুখ ধুতেছিলাম, কুমির দেখে এখন আর আমরা পানিতে নামতেছি না ভয়তে। আমরা কালকে বিকালে শুনলাম যে কুমির দেখা দিচ্ছে, তারপর এখানে আসলাম। আসার পর দেখি যে অনেক লোকজন বসে আছে, তারা আম্মু বসে রলাম। তার কিছুক্ষণ পর ভাসি উঠলো। ওঠার পর আমরা দেখলাম যে কুমির অরিজিনাল, আসলে বিশ্বাস করলাম তখন।
এরকম আমার হাজারো বাচ্চা এখানে স্কুলে পড়াশোনা করছে, এখানে গোসল করে মানুষজন আসতেছে, বড় ছোট সবাই এসে গোসল করে। আতঙ্ক তো স্বাভাবিক, নদী তো অনেক আছে, পানি এখন আনতে যাচ্ছে না। আমরা এখানে জনগণের যে সতর্কবার্তা দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে পদ্মা নদীতে গোসল করা, তারপরে মাছ ধরা, সাঁতার কাটা সম্পূর্ণ নিষেধ। এবং এই আদেশক্রমে আমরা এখানে সর্বক্ষণ এখানে 2 জন টিম থাকবে আমাদের এই বন বিভাগে, যারা এই দেখাশোনা করবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থের পরিপন্থী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী এবং লেবাননের সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো সামাজিক সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করলেও আদতে তারা স্পষ্টভাবে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। যদিও ট্রাম্প প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করে মিশরের মুসলিম ব্রাদারহুডের কার্যনির্বাহী প্রধান সালাহ আবেদিন হক জানান, এই সিদ্ধান্ত অবৈধ এবং এটি বিশ্বের বহু মুসলিমের জন্য ক্ষতিকর। আইনগতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথাও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ একাধিক দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাজধানী প্যারিসের শবজেইলিজে সড়ক ও পার্লামেন্ট ভবনের আশপাশ ঘিরে ব্যাপক বিক্ষোভে নেমেছে কৃষকেরা। আয় অনিশ্চয়তা, কঠোর পরিবেশগত বিধিনিষেধ ও প্রস্তাবিত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এই আন্দোলন ফ্রান্সের কৃষি খাতে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশারই প্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ নানা দাবি নিয়ে নতুন করে রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার শত শত ট্রাক্টর নিয়ে তারা শজেলিজে সড়ক ধরে এগিয়ে গিয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর 6টার কিছু আগে প্রায় 15টি ট্রাক্টরের প্রথম বহর প্যারিসে প্রবেশ করে। পরে আরও বহু ট্রাক্টর তাদের সঙ্গে যোগ দেয়। শজেলিজে সড়ক ধরে এগোতে এগোতে তারা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানান। অন্তত 350টিরও বেশি ট্রাক্টর মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি পার্ক করা হয়। এতে অংশ নেন অন্তত 800 জন কৃষক। কৃষকদের অভিযোগের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কঠোর পরিবেশগত বিধিনিষেধ। এই বিক্ষোভ ফ্রান্সের কৃষি খাতে গভীর অসন্তোষ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাকে কৃষকরা শেষ ধাক্কা হিসেবে দেখছেন। ফরাসি কৃষকরা দীর্ঘদিন ধরে আয় অনিশ্চয়তা, পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম কানুন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত ডিসেম্বর থেকে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গবাদি পশুর চর্মরোগ, লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়েও তারা অসন্তুষ্ট। ফ্রান্সের সবচেয়ে বড় কৃষক সংগঠন FNSE এর একজন নেতা বলেন, গত 3 দিন ধরে আমরা আমাদের খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারিনি। 56 বছর বয়সী কৃষক ও আন্দোলনকারী গিয়ম মোরে বলেন, আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি। আমরা এমন কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না যে আমাদের একটু হলেও স্বস্তি দেবে। FNSE ও আরেকটি সংগঠন জুন এগ্রিকালচার সরকারের কাছে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড। তিনি জানান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকার্নো মঙ্গলবারই নতুন করে কিছু ঘোষণা দেবেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইএল ব্রাউন পিভের সঙ্গেও কৃষক প্রতিনিধিরা আলোচনা করেন। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের উপর একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। তাছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। বুধবার সকালে দেশটির নাখন রাজচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানী ব্যাংকক থেকে উবুন রাজচাথানি প্রদেশে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ব্যাংকক থেকে প্রায় 230 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দুর্ঘটনাস্থলে একটি উচ্চ গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনটির উপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় ও অল্প সময়ের জন্য সেটিতে আগুন ধরে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় পুলিশ জানিয়েছে শুরুতে নিহতের সংখ্যা 12 বলে জানানো হলেও পরে তা আরও বাড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। นะครับกำลังเข้าช่วยดับเพลิงอยู่นะครับแล้วก็ลุ้นกันว่าท่านได้ออกมาจากโบกี้แล้วครับแต่ข้างในเห็นว่ามีผู้คิดว่าน่าจะมีซากของ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার সকাল 10টার দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালী ট্রফিটি। বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। বিমানবন্দরে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দুপুরের পর থেকে নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে, তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। ট্রফির সঙ্গে এসেছেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকাকোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গেল 3রা জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা-এর 6ষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের সূচনা করা হয়। এর আগে 3বার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। এবার ট্রফিটি চতুর্থবারের মতো বাংলাদেশে ভ্রমণ করতে এসেছে। 2026 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম 3টি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল, আরও বেশি ম্যাচ এবং ব্যাপক উৎসব আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বহিষ্কার ও বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না বিএনপি। অর্ধ শতাধিক আসনে বড় চ্যালেঞ্জ। জামায়াত সহ 11 দলীয় জোটে আসন সমঝোতায় টানাপোড়েন, ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত। পঞ্চম দিনের আপিল শুনানি চলছে ইসিতে। ভোট পর্যবেক্ষণে 17 জানুয়ারি থেকে মাঠে থাকবে ইইউর দল। একদিন আগে বা পরে নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। 92 বছর আগে মেয়াদ শেষ তিস্তা রেল সেতুর ঝুঁকি নিয়েই চলছে ট্রেন। এখনও সেতু নিরাপদ দাবি প্রশাসনের, নতুন সেতু পরিকল্পনাধীন। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা। এবং বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, দেখার সুযোগ পাবেন নির্বাচিত দর্শকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।